এবং আমাদের প্রায় ৬০ লক্ষ নেতা কর্মীদের উপরে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে এবং মামলার সংখ্যা প্রায় ১.৫ লাখের উপরে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি প্লিজ। গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে অনেক পিছিয়ে নিয়েছে এবং আপনারা বিএনপিতে মাঠে থেকেছেন, আন্দোলন করেছেন, অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। আমরা দেখেছি আপনার শরীর থেকে রক্ত ঝরতে, রাজপথে ছিলেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ফেস করে ৫ই আগস্ট হলো। ৫ই আগস্ট পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সরকার কার্যক্রম পরিচালনা করছে। আমরা আশা রাখছি যে বিএনপি হয়তোবা ভবিষ্যতে সরকার গঠন করবে এবং আপনিও একটা দায়িত্বে আসবেন। সো এই জায়গাটা থেকে এই যে ১৫ বছরের জার্নি, বর্তমান এবং ভবিষ্যতের বিএনপি, এই জায়গাটা আপনার মতামত কি? ওয়েল, আমি একটু পিছন দিকে ফিরতে চাই। আপনাদের মনে আছে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং তার ঘোষণার পরে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ ৯ মাস আমরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। সেই দীর্ঘ ৯ মাসের যে যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে মুক্ত চিন্তা নিয়ে, মুক্ত অর্থনীতির মাধ্যমে যখন বাংলাদেশের মানুষ একটি স্বপ্নের দ্বার প্রান্তে তৈরি করেছিল যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। স্বাধীনতার পরবর্তীতে আমরা সেই দেখেছি বাকশালের সেই ইতিহাস, আমরা সেই রক্ষী বাহিনীর ইতিহাস দেখেছি এবং আমরা আরও বাংলাদেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি। আমি সেদিকে যাব না। আমি পরবর্তীতে ৭ই নভেম্বর ১৯৭৫ সালের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন সিপাহী বিপ্লবের জনতার যে বিপ্লব হয়েছিল, সিপাহীদের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল এবং পরবর্তীতে এদেশের সাধারণ মানুষ যখন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দিয়েছিল, ঠিক তখন তিনি কিন্তু যেই জিনিসটি প্রথমে করেছিলেন, যে প্রিভিয়াস যেই বাকশাল কায়েম করা হয়েছিল, একনায়কতন্ত্র কায়েম করার যে প্রচেষ্টা করা হয়েছিল, সেটাকে তিনি ভেঙে দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে তিনি বাংলাদেশের যে রাজনীতি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য বা সাধারণ মানুষের উন্নয়নের জন্য, এবং তিনি বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, প্রত্যেকটি গ্রামে গঞ্জে ঘুরিয়ে বেরিয়েছেন। তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যেকটি সর্বত্র স্তরে গিয়ে আমরা শহীদ জিয়াউর রহমানের মানে তার যে চলার যে ছাপ, সেই ছাপটি আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বাংলাদেশের শিল্পে তিনি বিপ্লব ঘটালেন, বাংলাদেশের জনশক্তিতে তিনি বিপ্লব ঘটালেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে তিনি এমন একটি জায়গায় নিয়ে গেলেন যেটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই বিরাজমান রয়েছে, অনেকাংশেই সমৃদ্ধশালী অবস্থায় রয়েছে। পাশাপাশি তিনি কৃষিতে বিপ্লব আনলেন এবং আমরা সকলেই জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ১৯ দফার যে কর্মসূচি ছিল, তার ভিতরে অন্যতম ছিল খাল খনন কর্মসূচি। তিনি নিজে খাল খনন করেছেন, তিনি খালের পাড়ে বসে তার যে এখনও সেই ছবিটি আমাদের সকলের দৃষ্টিতে আসে, যে বসেছিলেন খালের পাড়ে বসে। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের রাজনীতির যে একটি প্যাটার্ন চেঞ্জ করেছিলেন, যে বাংলাদেশের রাজনীতি হবে সাধারণ মানুষের জন্য, এদেশের জনগণের জন্য, এই যে প্রেক্ষাপটটি, এই প্রেক্ষাপটের পরে আমরা দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদকে দেখেছি যে সে কিভাবে আবারও সেই ওই ৭২-এর, সেই ৭৩-এর, ৭৪-এর, সেই বাকশালের সেই রক্ষী বাহিনী, একনায়কতন্ত্রের যে বাংলাদেশ, সেটা আবার স্বৈরাচার এরশাদ ফিরিয়ে আনলেন। ফিরিয়ে আনার পরে আমরা দীর্ঘ ৯ বছর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষকে সাথে নিয়ে তিনি দীর্ঘ ৯ বছরের এরশাদ যে গণঅভ্যুত্থান হলো ৯০-এর, সেই গণঅভ্যুত্থানে আমরা স্বৈরাচার মুক্ত হলাম।
এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দেখেছি যে দেশে থেকে বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা করেছিল তারা কিন্তু জাতির সাথে বেইমানি করেছিল। আপনাদের সেই মনে আছে 1986 সালের যে এরশাদের নিয়ন্ত্রণাধীন সেই নির্বাচন, সেখানে ওই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের জাতির সাথে বেইমানি করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি কিন্তু খুব ছোট তখন, বাট আমি পরবর্তীতে ইতিহাস থেকে জেনেছি এবং পরবর্তীতে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এদেশের সাধারণ মানুষের ভোটে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি কিন্তু আবারও সেই বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন এবং একটি স্বাধীন বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতির যেই শুভ সূচনা তিনি কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পরে আবার শুরু করলেন এবং সেখানে আমাদের নারী শিক্ষা থেকে শুরু করে আমাদের বিচার বিভাগ, আমাদের আইনের শাসন, আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতে কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে দিলেন। আমি এই ইতিহাসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় যেভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিটি বিষয় ওই স্বৈরাচার যখনই কোনো অন্যায় কাজ করেছে, যখনই কোনো অবৈধভাবে জোর করে তারা নির্বাচন করার চেষ্টা করেছে, যখনই বাংলাদেশের মানুষের উপরে কোনো জুলুম নির্যাতন হয়েছে, যখনই কোনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিদেশিদের কাছে বিক্রি করার মতো একটি প্রক্রিয়া তৈরি হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় প্রতিবাদ করেছে। আপনাদের মনে আছে 2014 সালে সেই বিনা ভোটের 154 জন যে এমপি হয়েছিল, সেখানে কুকুর বিড়ালও যায়নি ভোট কেন্দ্রে, এরকম একটি পরিস্থিতি আমরা দেখেছি। আমরা পরবর্তীতে এই চলমান ওই 14 সালে নির্বাচনের পরে আমরা দীর্ঘ 18 নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু আমরা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে মামলা হামলায় জর্জরিত হয়ে আমরা কিন্তু ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা 18 সালের নির্বাচন দেখেছি, সেই রাতের অন্ধকারের নির্বাচন, যে কিভাবে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা রাতের অন্ধকারে নির্বাচন করেছে। পরের দিন কোনো কাউকে ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই। যারা আওয়ামী সমর্থিত ছিল তারাও গিয়ে দেখেছে যে আগের দিনই তাদের ভোট হয়ে গেছে এবং ওই দিনের ভোটটি ছিল কিন্তু কোনো স্বাভাবিক ভোট ছিল না, মানে একটি অলিখিত কারফিউর মতো অবস্থায় ছিল। যারা ভোট দিতে গিয়েছে বা যারা ভোট দিয়েছে বা যারা প্রয়োজন মনে করেছে যে না এই ধরনের একটি নির্বাচন বাস্তবে কিভাবে আমরা দেখছি, এই বিষয়টি নিয়ে যারা রাস্তায় বের হয়েছিল তারা কিন্তু ফিল করেছে যে ওই দিন ঢাকা শহরে বা সারা বাংলাদেশে একটি অলিখিত কারফিউ ছিল। আমরা সেই পরিস্থিতিও কিন্তু ফেস করে এসেছি। পরবর্তীতে দীর্ঘ আমাদের যে 17 বছর সেই 1/11-এর পর থেকে আমি যে বিশেষ কথাটি বলতে চাই এখানে, যেখানে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণের পরে আপনি 96 নির্বাচনের আগে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা তিনি সংবিধানে সংযোজন করেছিলেন, যাতে বাংলাদেশের মানুষ নিরপেক্ষভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে ভোট দিতে পারে। কিন্তু ওই 1/11-এর সময় সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে আজ্ঞাবহ সরকার, তারা যেভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য দায়িত্ব পালন করেছে সেটা সারা বাংলাদেশের মানুষ সকলেই জানে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। আমি বিষয়টি এইভাবে বলছি এই কারণে যে তখন ওই স্বৈরাচার শেখ হাসিনা প্রথম দায়িত্ব নিয়েই তিনি বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় সেই জন্য তিনি ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করেছে। আমি একটু শেষ করি। যে বিষয়টি আমি বলতে চাই যে এই যে ব্যবস্থাপনা বাতিল করার পরে বাংলাদেশের মানুষের জনজীবনে কিন্তু একটি
ভয় ভীতি সঞ্চার হয়েছিল যে বাংলাদেশে বোধহয় আর কখনোই কোনো অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না, এবং আমরা সেটিই দেখেছি। 14 সালে নির্বাচন দেখেছি, 18 সালে নির্বাচন দেখেছি, এবং 2024 সালের যে নাটকীয় ডামি নির্বাচন আমরা দেখেছি, তখন আমরা জেলখানায় ছিলাম। 28শে অক্টোবরের পরে যেভাবে ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ, ডিবি, র্যাব, যত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, কারণ ওই স্বৈরাচার শেখ হাসিনা সে শুধু জোর করে ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু মূল কাজটি কিন্তু করে দিয়েছে তাদের সেই আজ্ঞাবহ রাষ্ট্রীয় যন্ত্র, আজ্ঞাবহ পুলিশ প্রশাসন। মনে হয়েছে যে তারা ওই স্বৈরাচার আওয়ামী লীগের, যে শেখ হাসিনা যে আওয়ামী লীগ করে তার চেয়েও বড় আওয়ামী লীগের হচ্ছে তারা। জি, এরকম একটা অ্যাটিটিউড তাদের ভিতরে ছিল। এবং এই দীর্ঘ পথ চলায় আমরা আমাদের বহু ভাইদেরকে গুম করেছে এই স্বৈরাচার সরকার, বহু ভাইদেরকে হত্যা করেছে, বহু ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে, এবং আমাদের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের উপরে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে, এবং মামলার সংখ্যা প্রায় 1.5 লাখের উপরে।